হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা চুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25-এর ম্যাথ কোশ্চেন সলভ করতেছিলাম। তো আমাদের আজকে একদম লাস্টের পার্টটা, চুয়েট অ্যাডমিশন টেস্ট 2024-25-এর ম্যাথ কোশ্চেনের সলভিং। তো আমি তো বলছিলামই যে তোমার চুয়েটের যে এবারের কোশ্চেনটা হয়েছে সেটা মোটামুটি স্ট্যান্ডার্ড টাইপের, মানে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করবা, বইয়ের উদাহরণের সব ম্যাথ করবা, দেন অনুশীলনীর সবগুলা ম্যাথ মোটামুটি একবার একটা আইডিয়া করে রাখবা আর কি, যে কোনো একটা ম্যাথ দিলে যাতে পারো আর কি, ইম্পর্টেন্ট ম্যাথগুলো আর কি দাগায় রাখবা। এরকম যদি হয় তাহলে তুমি মোটামুটি মোটামুটি সবগুলা ম্যাথই মোটামুটি সলভ করতে পারবা। এখানে 15টা ম্যাথের মধ্যে মোটামুটি 10টার মতো একদম ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের। এগুলা আমি বলবো যে কঠিন। চুয়েটের অ্যাডমিশন টেস্টে এবার যে কোশ্চেনটা দিছে মোটামুটি তোমার কঠিন, মানে একদম ইজিও না, বাট স্ট্যান্ডার্ড, মানে কঠিন। কিন্তু এটাকে তুমি কঠিন বলতে পারবা না। কারণটা কি? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, তোমার মেইন ফোকাস থাকবে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তুমি চুয়েটের প্রিপারেশন নিতেছো মানে কি, তোমার চুয়েটের বিগত সব বছরের কোশ্চেন তোমার একটা আইডিয়া রাখতে হবে, কুয়েটের সব বছর কোশ্চেনের একটা আইডিয়া রাখতে হবে, বুয়েটের সব ইয়ারের কোশ্চেনের একটা আইডিয়া রাখতে হবে। মানে তোমার মেইনলি একটা ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংক সেটা তোমার ভালোভাবে কি অবশ্যই সলভ করতে হবে। এখন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের একটা ম্যাথ, সেটা যত কঠিনই হোক, তোমাকে যদি এখন আইআইটি লেভেলেরও যদি তোমাকে দিয়ে দেয়, তাও তুমি ওটা বলতে পারবা না যে কঠিন প্রশ্ন। কারণটা কি? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথ, তুমি এই ম্যাথগুলো বারবার সলভ করে আসছো, ঠিক সেম টাইপের ম্যাথই তোমাকে দিয়ে দিছে। তো দেখো, আজকে যা আমরা ম্যাথটা সলভ করবো এটা একদম লাস্টের পার্টটা। তো দেখো, ইন্টিগ্রেশনের একটা ম্যাথ। তো 13 নম্বর ম্যাথে দেখো কি বলছিল, যে ইন্টিগ্রেশনের একটা ম্যাথ, ইন্টিগ্রেশন অফ সাইন 4x ডিভাইডেড বাই কি সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স। তো এই ম্যাথটা আমি বলবো না যে একদম ইজি, এটা একদম স্ট্যান্ডার্ড টাইপের বা কঠিন টাইপের একটা ম্যাথ, বাট এটা তুমি বলতে পারবা না পরীক্ষার হলে যে এটা কঠিন ছিল। কারণটা কি? এটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে ছিল। কারণ তোমার যে কোনো একটা অ্যাডমিশন টেস্ট, তুমি যেই অ্যাডমিশন টেস্টই পরীক্ষা দাও না কেন বাংলাদেশের মধ্যে, তোমার বিগত বছরের কোশ্চেন ব্যাংক একদম ভালোভাবে করে সলভ করতে হবে। এই টাইপের, এই যে ইন্টিগ্রেশনের এই টাইপের ম্যাথ, এগুলা তোমার বুয়েটে আসছে, রুয়েটে আসছে, কুয়েটে আসছে, চুয়েটে আসছে, মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য ফেমাস ম্যাথ এইগুলা। তো চলো সলভ করা যাক। তো দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x, দেখো এটাকে আমরা কি করব, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, কস টু দি পাওয়ার 4x কে কি করব, কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, এইভাবে আমরা ভাঙাই ফেলি। তাহলে সাইন 4x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে দেখো, এখানে তুমি নিচে একটা ফরম্যাট পাইতেছো না, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি কারণে নিব? কারণ দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফরম্যাটটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। এখন দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে কি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মানে কি 1 তার স্কোয়ার। তার মানে কি, আমার একটা যে তোমার টাফ ভার্সন ছিল সেটা কি অলরেডি চলে গেল। তাহলে দেখো, সাইন টু দি পাওয়ার সাইন 4x ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। তাহলে দেখো, এখানে কি আসতেছে, সাইন 4x ডিভাইডেড বাই 1 মাইনাস। এখন দেখো, এখানে আমি আবার ভাঙাবো। দেখো, সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স। এখন দেখো, 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, তার মানে কি সাইন 2x। তুমি এই ফরম্যাটটা কিন্তু জানো। তাহলে দেখো, এখানে যেহেতু স্কোয়ার ফরম্যাটে আসে, তার মানে কি এখানে আমি আরেকটা 2 দ্বারা গুণ করে দিই। এখানে যদি আমি আরেকটা 2 দ্বারা গুণ করে দিই, তার মানে কি 4 ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কজ স্কোয়ার এক্স, তার মানে কি 2 ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স পুরাটার উপর হোল স্কোয়ার পড়ে গেল। তার মানে কি সাইন 2x তার হোল স্কোয়ার পড়ে গেল। তার মানে কি মুখে মুখেই দেখছো সলভ হয়ে যাচ্ছে। তার মানে তুমি এখানে শুধু লিখবা হাফ ইন্টু 2, আমি আবার ভাঙায় দিতেছি 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। এখানে দেখো, তার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার এক্স আছে, এখানে আছে, কজ স্কোয়ার এক্স এখানে আছে, এখানে আছে, নাই কি তোমার, নাই তোমার 2, এক্সট্রা একটা 2 আমি নিয়ে আসলাম এখানে, এই জন্য 2 দ্বারা ভাগ করে দিলাম। তাহলে এখানে তোমার আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ
সাইন 4x ডিভাইডেড বাই কি 1 মাইনাস হাফ ইন্টু সাইন 2x তার হোল স্কোয়ার, মানে হাফ ইন্টু সাইন স্কোয়ার 2x। আচ্ছা দেখো এখানে সবগুলোর ক্ষেত্রে কিন্তু dx লিখতে হবে, তো আমি dxটা লিখি নাই, এই যে dx আমি এই সাইডে হচ্ছে এখন খেয়াল করতেছি যে dxটা লিখি নাই। তো dx মানে কি তোমার হচ্ছে এখানে একটা অপারেটর আছে। তো এই ক্ষেত্রে দেখো এখন দেখো 2 sin স্কোয়ার x এটাকে আমরা আবার কি লিখতে পারি 1 মাইনাস cos 4x না। 2 sin স্কোয়ার x মানে কি আমরা এটাকে কি লিখতে পারি, মানে 2 sin স্কোয়ার 2x এটাকে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos 4x। মানে তোমার মেইন সূত্রটা কি ছিল যে 2 sin স্কোয়ার x সমান সমান কি 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x সমান সমান কি 2 sin স্কোয়ার x। তোমার মেইন তাহলে সূত্রটা কি ছিল 2 sin স্কোয়ার x সমান সমান কি 1 মাইনাস cos 2x। এখন দেখো এখানে আসছে হাফ, তাহলে কি আমি 1/4 যদি নিয়ে আসি তাহলে এখানে কি 2 চলে আসতেছে, মানে 2 sin স্কোয়ার 2x তার মানে কি 1 মাইনাস cos 4x, এখানে x এর জায়গায় 2x আছে এজন্য cos 2x এর জায়গায় cos 4x হবে। তাহলে এটা তো বুঝতে পারছো। এখন হচ্ছে তাহলে এখানে ভাঙায় লিখি ইন্টিগ্রেশন অফ sin 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস cos 4x, 1 মাইনাস cos 4x dx। তাহলে দেখো এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে কমন নিব sin 4x ইন্টু না দেখো 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/4 মানে কি তোমার এই যে দেখো শুরুতে একটা 1 আছে মাইনাস 1/4, 1 মাইনাস 1/4 মানে কি 3/4, 3/4 1 মাইনাস 1/4 মানে 3/4 প্লাস cos 4x প্লাস কি cos 4x dx, প্লাস কি cos 4x dx। এখন দেখো আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত আসছি এই ম্যাথটার ক্ষেত্রে। এখন দেখো আমরা বাকিটা কি লিখবো, তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ sin 4x ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos 4x। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ উপরেরটা কি 4 ইন্টু sin 4x, কারণ নিচের যে 4টা উপরে চলে যাবে 4 ইন্টু sin 4x ডিভাইডেড বাই কি 3 প্লাস 4 cos x, 3 প্লাস 4 cos 4x dx। এখন দেখো তুমি এইখানে এসে তুমি বুঝতেছো না যে তোমার ম্যাথ কিন্তু অলরেডি শেষ, দেখো নিচে কি আছে 3 প্লাস 4 cos x, এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে ddx অফ 3 ইজ ইকুয়াল টু কি 0 প্লাস ddx অফ 4 cos 4x, 4 cos 4x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 4টা আগে বাইরে চলে আসবে, cos 4x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে -4 ইন্টু sin 4x, -4 ইন্টু sin 4x। তার মানে কি তুমি সামনে একটা মাইনাস নিয়ে আসলা, এখন এর সামনে আর একটা মাইনাস নিয়ে আসলা, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল না। তাহলে দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায় তার মানে কি লন নিয়ে আসি না, ডিফারেন্সিয়েশনের এটা কিন্তু একদম ফেমাস একটা ফর্মুলা, এই ফর্মুলাতে থেকেই দেখছো চুয়েটের রিটেনে কোশ্চেনে চলে আসছে, চুয়েটের রিটেনে প্রশ্ন চলে আসছে। সেটা কি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায় তার মানে কি সামনে একটা লন নিচেরটা dz বাই z, এটার সূত্রটা কি ln z প্লাস c, dz বাই z সমান সমান কি ln z প্লাস c। তাহলে কি মাইনাস ln তোমার 3 প্লাস 4 cos x, 3 প্লাস 4 cos না 3 প্লাস 4 cos 4x, 3 প্লাস 4 cos 4x, 3 প্লাস 4 cos 4x প্লাস c, এইটাই হচ্ছে তোমার কি অ্যান্সার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে তোমার অ্যান্সার কোনটা মাইনাস ln 3 প্লাস 4 cos 4x প্লাস c। এখন দেখো এই এতটুকু পর্যন্ত আসার পরে তো আশা করি তুমি ম্যাথটা এতটুকু বুঝতে পারছো। এখন দেখো এই জায়গায় কি তুমি থার্ড ব্র্যাকেট দিবা নাকি ফার্স্ট ব্র্যাকেট দিবা, এখানে হচ্ছে তুমি যেহেতু লন আছে সেজন্য অবশ্যই তোমার কি মডুলাস দিতে হবে, কারণ লনের ভিতর কি নেগেটিভ ভ্যালু যদি তুমি বসাও তাহলে সেটা ম্যাথ এরর দেখায়, এই জন্য তোমার এটা মেইনলি মনে রাখতে হবে। এখানে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও তাহলে তোমার হচ্ছে
ভুল হইতে পারে, কারণ এখানে যদি এখানে cos 4x আছে, এখানে x এর ভ্যালু যদি তুমি নেগেটিভও বসাও সেটা কি পজিটিভ হিসেবে কাউন্ট করবে, বা যদি sin 4x থাকতো x এর ভ্যালু তুমি নেগেটিভ বসাও তার মানে কি সেটা নেগেটিভ হিসেবে কাউন্ট করবে না। তার মানে কি ধরো 3 প্লাস 4 sin x আছে, এখন দেখো sin 90 ডিগ্রি আছে, তার মানে কি sin মাইনাস 90 ডিগ্রি আছে, তার মানে কি 3 প্লাস মাইনাস 4 মানে কি ln অফ -1, এটা কি তোমার সাপোর্ট করবে না? এটা সাপোর্ট করবে না। তার মানে এখানে যদি তুমি ফার্স্ট ব্র্যাকেট দাও সেটা কি তোমার হবে না, এটা তোমার অবশ্যই কি মডুলাস দিতে হবে, অবশ্যই মডুলাস দিতে হবে। কারণটা কি লনের ভিতর তোমার হচ্ছে নেগেটিভ কোনো ভ্যালু সাপোর্ট করে না, লনের ভিতর কি বললাম নেগেটিভ কোনো ভ্যালু কি সাপোর্ট করে না। তো আশা করি এটা বুঝতে পারছো, একদম মানে ইজি টাইপের ম্যাথ, বাট মেইনলি হচ্ছে তোমার দেখতেছো যে এই ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের থেকে ইন্টিগ্রেশনটা শুধু লাস্ট লাইনে, ত্রিকোণমিতি হচ্ছে বেশি ইউজ করা লাগতেছে, মানে এই টাইপের ম্যাথগুলা তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তোমার এখানে তোমার ত্রিকোণমিতির কয়টা ফর্মুলা জানা লাগতেছে, 3টা ফর্মুলা তোমার ইউজ করে এই ম্যাথটা সলভ করতে হইতেছে। তো এখন আমরা পরে ম্যাথে আসি। তো দেখো পরের ম্যাথে কি বলছে, এটাও মোটামুটি একটা ইজি ম্যাথ, তোমার মেইনলি বুঝতে হবে আর কি যে ম্যাথটা কিভাবে সলভ করতে হয়। যদি বুঝতে পারো তাহলে দেখবা যে সলভ হয়ে গেছে, 3-4 মিনিটে আর কি সলভ হয়ে গেছে। তো এই ম্যাথের ক্ষেত্রে তুমি দেখো, এই ম্যাথের ক্ষেত্রে কি বলছে যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকাল টু কি m ইন্টু 5x মাইনাস 12y, বৃত্তে অঙ্কিত ব্যাস 0,0 বিন্দু দিয়ে অতিক্রম করলে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো শুরুতে আমরা কি এই যে বৃত্ত সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা জেনারেল ফরম্যাটে নিই। তাহলে জেনারেল ফরম্যাটে কিভাবে নিব, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 5mx মাইনাস, না এখানে মাইনাস আছে তার মানে কি এখানে কি হবে প্লাস 12my ইজ ইকাল টু কি 0। তাহলে এই বৃত্তের ব্যাস এত দিয়ে অতিক্রম করে। এখন দেখো ব্যাস অবশ্যই কি তোমার কেন্দ্রগামী না, ব্যাস কি অবশ্যই কেন্দ্রগামী, তার মানে কি এই বৃত্তের কেন্দ্র আমাদের সবার আগে বের করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্রটা কি হবে, তাহলে বৃত্তের কেন্দ্র বের করার ফর্মুলাটা কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি 2। তাহলে এখানে এক্স এর সহগ কত -5m, তাহলে মাইনাস অফ -5m তার মানে কি 5m ডিভাইডেড বাই কি 2, মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই কি 2 কমা তোমার মাইনাস ওয়াই এর সহগ ডিভাইডেড বাই কি 2। এখন দেখো ওয়াই এর সহগটা কত 12m, মাইনাস ওয়াই এর সহগ মানে কি -12m ডিভাইডেড বাই কি 2, তার মানে কি তোমার -12m ডিভাইডেড বাই 2, তার মানে এখানে আসতেছে তোমার 5m/2 কমা -6m। এটা হচ্ছে তোমার কি এই বৃত্তের কেন্দ্র। এখন দেখো তোমাকে বলছে কি যে বৃত্তে অঙ্কিত ব্যাস এত বিন্দু দিয়ে অতিক্রম করে, কোনো একটা বৃত্তের ব্যাস বা যাই হোক না কেন, ব্যাস কি একটা সরলরেখা না? ধরো আমি একটা বৃত্ত আঁকলাম, এই যে আমি একটা বৃত্ত আঁকলাম, এই যে এটা আঁকলাম, এখন এটা হচ্ছে আমার সেন্টার, ব্যাস কি অবশ্যই কেন্দ্রগামী না, ব্যাস কি অবশ্যই কেন্দ্রগামী। এখন দেখো ব্যাস এটা কি একটা তোমার সরলরেখা না, তাহলে সরলরেখার সমীকরণ 0,0 মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কি, তার মানে ব্যাসের সমীকরণটা কি y ইজ ইকাল টু mx, y ইজ ইকাল টু কি mx আমি লিখে নিলাম, এটা হচ্ছে আমার ব্যাসের সমীকরণ। এখন দেখো এই ব্যাসটা কিসের উপর অবস্থিত, তোমাকে এইটাই হচ্ছে মেইন কনসার্ন, এই ব্যাসটা কিসের উপর অবস্থিত, কেন্দ্রের উপর অবস্থিত। ব্যাসটা অবশ্যই কিসের উপর অবস্থিত, কেন্দ্রের উপর অবস্থিত, তার মানে কি এই ব্যাসটা অবশ্যই কেন্দ্রগামী মানে কি তুমি এখন কেন্দ্র দ্বারা স্যাটিসফাই করে দাও, তাহলে কি -6m ইজ ইকাল টু কি m ইন্টু এক্স এর ভ্যালু কি 5m/2। এখন দেখো এখানে তোমার উভয় ক্ষেত্রে আমার কি এমটা চলে আসছে, তার মানে কি y ইজ ইকাল টু mx, এখানে এমটা কি ঢাল, এখানে এমটাকে আমি হচ্ছে m প্রাইম দ্বারা প্রকাশ করে দিই, এখানে আমি এমটাকে কি m প্রাইম দ্বারা প্রকাশ করে দিই, এখানে এমটাকে কি আমি m প্রাইম দ্বারা প্রকাশ করে দিই, তাহলে তুমি কনফিউজড হবে না। তাহলে m প্রাইমের ভ্যালুটা কত আসে, m প্রাইম, এই যে m প্রাইম লাল দাগ দিয়ে বুঝাচ্ছি, m প্রাইমের ভ্যালুটা তাহলে কত আসে তোমার, উভয় পাশে যদি mm কাটো তাহলে হচ্ছে
এই দুইটাকে যদি ওই সাইডে নিয়ে যাও তাহলে -12/5 -12/5 এইটা হচ্ছে তোমার ব্যাসের সমীকরণ। তুমি ব্যাসের সমীকরণটা পেয়ে গেছো, এটা তুমি ব্যাসের সমীকরণটা তুমি পেয়ে গেছো। এখন দেখো ব্যাস, এই যে একটা বৃত্ত, এই বৃত্তের হচ্ছে ব্যাসটা তুমি পেয়ে গেলা, ব্যাসের সমীকরণ। এখন বলছে এটা যদি অতিক্রম করে তাহলে মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা নির্ণয় করো। মূল বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা নির্ণয় করো। এখন দেখো বৃত্তের যে কোনো একটা স্পর্শক, সেটা বৃত্তের যে কোনো একটা কি স্পর্শক, সেটা অবশ্যই কি ব্যাসের উপর লম্ব হবে না? অবশ্যই ব্যাসের উপর লম্ব হবে। এই লাইনটা তোমার মেইনলি কনসার্ন করতে হবে। এটা হচ্ছে তোমার মেইনলি টুইস্ট, এই ম্যাথের টুইস্টই হচ্ছে এই একটা, যে স্পর্শকটা যে ব্যাসের উপর লম্ব হবে এটা তুমি হচ্ছে মেইনলি বুঝতে পারবে না। কিভাবে হবে দেখো, এই যে আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্তর কেন্দ্র ধরলাম এইটা। এখন দেখো আমি কেন্দ্র এটা, এখন আমি মূল বিন্দু ধরলাম হচ্ছে এটা, মূল বিন্দু ধরলাম এটা। এখন দেখো বৃত্তটা কি এই বিন্দুগামী হবে, অবশ্যই কি বৃত্তটা এই বিন্দুগামী হবে। এখন দেখো বৃত্তের স্পর্শক কি অবশ্যই বৃত্তকে স্পর্শ করে যে রেখাটা টানে, এটাই কি বৃত্তের স্পর্শক না? এটাই বৃত্তের স্পর্শক। এখন দেখো বৃত্তের যে স্পর্শকটা তোমার কেন্দ্রগামী হয়, বৃত্তের যে স্পর্শকটা কেন্দ্রগামী হয়, তার মানে কি কেন্দ্রটা হচ্ছে তোমার বাইরে, কেন্দ্রটা কি বৃত্তের একদম সেন্টার পয়েন্টে মানে টাচিং পয়েন্টে। তার মানে কি স্পর্শক হচ্ছে তোমার কি বৃত্তের ব্যাসের উপর লম্ব। এই লাইনটা তোমার মেইনলি বুঝতে হবে। তার মানে কি তোমার হচ্ছে এই যে তোমার আমরা ব্যাসের সমীকরণটা তাহলে কি y = m প্রাইম, m প্রাইমের ভ্যালু কত -12/5x। তাহলে এটা আমরা যদি সমীকরণ আকারে লিখি তাহলে কি আসতেছে 12x + 5y = কি 0। এখানে সবকিছু আমরা কি এক পাশে নিয়ে গেলাম, এখানে আমরা সবকিছুকে এক পাশে নিয়ে গেলাম। এখন দেখো এটা হচ্ছে ব্যাসের সমীকরণ। এখন তুমি স্পর্শকের যে সমীকরণটা সেটা কি ব্যাসের উপর লম্ব না? তার মানে কি ব্যাসের উপর লম্ব রেখার সমীকরণটা কি? তোমার যে কোনো একটা সরলরেখা দেওয়া আছে, এর লম্ব রেখার সমীকরণটা কি? তোমার ax + by + c = 0 যদি একটা সরলরেখা হয় তাহলে এই সরলরেখার উপর লম্ব সরলরেখার সমীকরণটা কি হবে? bx - ay = কি তোমার জাস্ট ওই বিন্দু দ্বারা স্যাটিসফাই করে দিতে হবে। এখন দেখো তোমার মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তোমাকে চাইছে স্পর্শকের সমীকরণ, আমি বুঝলাম এটা হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ। তোমাকে কিসের উপর চাইছে? তোমাকে চাইছে মূল বিন্দুতে তোমার মেইনলি স্পর্শকের সমীকরণটা চাইছে। তার মানে কি স্পর্শকের সমীকরণ কি হবে 5x - 12y = কি 5 × 0 - 12 × 0 মানে মূল বিন্দুগামী। তার মানে কি তোমার 5x - 12y = কি 0। এইটা হচ্ছে তোমার কি স্পর্শকের সমীকরণ। ব্যাস ম্যাথ শেষ, তোমার ম্যাথ শেষ। তোমাকে এখানে তাহলে মেইনলি বুঝতে হবে কোনটা, যে তোমার ব্যাসার্ধ মানে ব্যাস কি অবশ্যই স্পর্শকের উপর লম্ব। তোমার জ্যা কখনো স্পর্শকের উপর লম্ব হয়, আবার কখনো স্পর্শকের উপর লম্ব হয় না। বাট ব্যাস অবশ্যই স্পর্শকের উপর লম্ব হবে। তুমি যেই স্পর্শকে আঁকো না কেন ব্যাস অবশ্যই কি স্পর্শকের উপর লম্ব হবে। তো এটাই ছিল আর কি। তো আমরা হচ্ছে এখন লাস্ট ম্যাথে আসি। এইটা হচ্ছে মেইনলি এই বছরে একটা মানে তোমার সম্পূর্ণ আননোন টাইপের একটা ম্যাথ কোশ্চেন করছে। এই টাইপের কোশ্চেন নর্মালি কখনোই আসে না, মানে ইঞ্জিনিয়ারিং এ মানে চুয়েটের এক্সামটা এবার একদম মানে স্ট্যান্ডার্ড প্রকৃতির হয়েছে। মানে এই যে দেখো নিউটন র্যাপসন পদ্ধতি ব্যবহার করে x³ - 3x - 5 = 0 সমীকরণটার 2 দশমিক স্থান পর্যন্ত মূল নির্ণয় করো। এটা মেইনলি হচ্ছে তোমার সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে, কারণ নিউটন র্যাপসন পদ্ধতি এটা হচ্ছে তোমার বইয়ের কোথাও নাই আর কি। মানে এটা তো দেখছো যে মূল নির্ণয় করো, মূল নির্ণয় কিভাবে করি বহুপদী সমীকরণ মাধ্যমে। তো নিউটন র্যাপসন পদ্ধতির সমীকরণ এটা মেইনলি বইয়ে দেওয়া নাই, এটা সম্পূর্ণ একদম আউট অফ সিলেবাস। এটা বোঝার জন্য তোমার হচ্ছে মেইনলি এরকম 2-1টা ম্যাথ, কারণ ইঞ্জিনিয়ারিং এ তোমার একদম হুবহু দেখলা এবারে অ্যাডমিশন টেস্ট দিয়ে বুঝলা তো যে হুবহু একদম মানে কমন পড়বে না। তোমার সামনে রুয়েটের রিটেন আছে,
তারপরে বুয়েটের রিটেন আছে, বুটেক্স আছে, এমআইএসটি আছে। সব জায়গায় দেখবা যে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে কোশ্চেনগুলো সেগুলো সব একদম স্ট্যান্ডার্ড প্রকৃত হয়। মানে রুয়েট আর বুয়েটের প্রশ্ন রিটেন দেখবা যে মানে চুয়েটের সাথে হালকা হালকা মিল পাওয়া, কারণ সব হচ্ছে মেইনলি স্ট্যান্ডার্ড একটাই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে তোমার প্রশ্ন দিবে। তো এটার জন্য মেইনলি তোমার হচ্ছে থিওরিটা বুঝতে হবে আর কি। এটা মেইনলি আউট অফ সিলেবাস একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমার মেইনলি থিওরিটা বুঝতে হবে আগে। থিওরিটা বুঝে দেন হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ, মানে এখানে হচ্ছে তোমার অ্যাজাম্পশন মেথড, অ্যাজাম্পশন মেথডের মাধ্যমে মেইনলি তোমার এই সমীকরণটা সলভ করে দেন হচ্ছে তোমার মূলটা নির্ণয় করতে হবে, এবং মূলের হচ্ছে তোমার 2 দশমিক বা 4 দশমিক বা যত দশমিক স্থান পর্যন্ত তুমি বের করতে পারবা আর কি। তো আমরা তাহলে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন মানে চুয়েট ভর্তি পরীক্ষা 2024-25 সবগুলো ম্যাথই মোটামুটি সলভ করলাম। তো আমি যদি বলি তাহলে তোমাদের মেইনলি ফোকাস করতে হবে কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তোমরা সামনে যে রুয়েটের রিটেন দিবা, বুয়েটের রিটেন দিবা, তোমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা ম্যাথ সলভ করে যাবা, কারণ কোশ্চেন কঠিন হোক বা হার্ড হোক বা যাই হোক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথ আসছে মানে কি তুমি দেখতেছো যে তুমি পারতেছো না, বাট তোমার আশেপাশে সবাই পারতেছে, কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ম্যাথ যারা ইঞ্জিনিয়ারিং বিষয় শুনিছে তারা প্রত্যেকে সলভ করে আসবে আর কি। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।